উন্নয়ন। এবং আমরা আলোচনা ছিল আমাদের আজকের প্যানেলিস্টদের সঙ্গে। হীরা ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ। উনি একটি চমৎকার প্রসঙ্গ এনেছেন, সেটা হচ্ছে পরিসংখ্যান। আমি মনে করি যে পরিসংখ্যান খুবই ইম্পর্ট্যান্ট, একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আসলে পরিসংখ্যানটা যদি সত্যিকার অর্থেই নেওয়া যায় যে আসলে বাংলাদেশের শহর অঞ্চলে শিক্ষার হার কত, গ্রামের অঞ্চলে শিক্ষার হার কত, এবং সেই সঙ্গে আরও একটি পরিসংখ্যান যদি করা যায়, সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি স্কুলে যেসব ছেলেরা পড়াশোনা শুরু করে, মেয়েরা পড়াশোনা শুরু করে, ক্লাস 5 পর্যন্ত যেতে যেতে এদের কত পার্সেন্ট ঝরে পড়ে। আমার মনে হয় যে সেই পরিসংখ্যানটা যদি নেওয়া যায় তাহলে বাংলাদেশের এই যে সর্বস্তরের শিক্ষা, সেইটার প্রকৃত চিত্রটা উঠে আসবে। এবং আমি যতটুকু সেই পরিসংখ্যানটা জানি সেইটা স্যার খুবই হতাশাজনক। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আসলে প্রত্যেকটা প্রবলেমের রুটে যেই প্রবলেমগুলো রয়ে আছে সেই দিককে যা হচ্ছে তা তো ভালোই, কিন্তু আরও ভালো তো নিঃসন্দেহে হতে হবে। জি, অরিন, আপনি মনে হয় কিছু অ্যাড করতে চাচ্ছিলেন? আসলে আমার যেটা মনে হয় পরিসংখ্যানের কথা, যেটা আমি যেটা মনে করি, নাই মামার চাইতে কিন্তু কানা মামা সবসময় ভালো, যেটা প্রবাদে আছে। আগে দেখা যেত আমাদের স্কুলের সংখ্যা অনেক কম ছিল, কম সংখ্যক স্টুডেন্ট পড়তে যেতে পারতো, যারা পারতো না তারা চিন্তা করতো যে ঠিক আছে আশেপাশে কাজ টাজ করে আমরা খাই। এখন যেহেতু স্কুলের সংখ্যা বেশি, কলেজের সংখ্যা বেশি, ভার্সিটির সংখ্যা অনেক বেশি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আসার কারণে কিন্তু যেটা হচ্ছে বড় লোকের কোনো বখাটে ছেলে যে কিনা এইচএসসির পর ভাবতো থাক পড়াশোনা করবো না, বিজনেসে ঢুকে যায়, বা দেখা যেত যে কোনো একটা ছোটোখাটো চাকরিতে ঢুকে যেতে পারলেই আমার পড়াশোনা শেষ, সেটা সে চিন্তা এখন না করে এখন সে চিন্তা করছে ঠিক আছে বাবা টাকা দিচ্ছে আমি ঢুকে যাই ভার্সিটিতে, ফ্রেন্ড সার্কেল যেটাই চিন্তা করুক পড়ছে। তো আমার মনে হয় আস্তে আস্তে উন্নতিটা হচ্ছে, এটা নিয়ে আমাদের এত আশাহত হওয়ার কিছুই নেই। জি, ধন্যবাদ। আরেকটু কি এর সাথে যোগ করতে পারি? পরিসংখ্যানের বিষয়টা যখন বারবারই আসছে তখন একটা বিষয় কিন্তু স্পষ্ট, আমরা যে বলছি ঝরে পড়া, হ্যাঁ ঝরে পড়া ছিল, থাকবে, এটা একেবারেই কখনো রোধ করা হয়তো সম্ভব নয়, কখনো বাড়ছে কখনো কমছে, এরকম একটা বিষয়। কিন্তু এরই সাথে খেয়াল করে দেখেন প্রতি বছর কিন্তু এসএসসি এবং এসএসসি লেভেলে শিক্ষার্থী বাড়ছে বিপুল সংখ্যক, এবং আমরা সেখানে জায়গা দিতে পারি না। আমি শুধু এই কলেজের কথা বলছি না, এর আগে আমি গ্রামের কলেজেও চাকরি করেছি, হ্যাঁ এমনকি আমি যে মহিলা কলেজে চাকরি করেছি সেখানে আমি দেখেছি যে প্রত্যন্ত অঞ্চল থেকে মেয়েরা ইন্টারমিডিয়েট পড়তে আসছে। তবে হয়তোবা যতটা হওয়ার কথা ছিল, ঝরে পড়া রোধ করা যতটা সম্ভব ছিল সেটা আমরা পারিনি, সে ব্যাপারে আমি অবশ্যই একমত। জি, আমরা এখন আরও কিছু প্রশ্ন নিব। জি ভাই, আপনি? আমি শিমুল, আমার প্রশ্ন অনন্ত হীরাবের কাছে। আপনি কি মনে করেন অগ্রগতির ক্ষেত্রে কি করলে শিক্ষার অগ্রগতি হবে? আপনার মতামত। ধন্যবাদ ভাই, আপনি বলতে পারেন। আমরা আরও কিছু প্রশ্ন নিব। জি ভাই, আপনি? যে বিশ্বের যে শিক্ষা পদ্ধতির সাথে আমাদের দেশে যে শিক্ষা পদ্ধতি কতটা অগ্রগতির পথে নিয়ে যেতে পারে, তো এই প্রশ্ন আমি জানতে চাইছি। ধন্যবাদ স্যার। চল যাবো প্রথমে আপনার কাছে। আমরা অনেক এগিয়েছি শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে তথ্য প্রযুক্তি শিক্ষার কথাই বলি। পরিসংখ্যানের কথাটা এখানে বারবার আসছিল, তার প্রশ্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ সে বিষয়টিও এখানে আসে। আজকে এই অনুষ্ঠান যখন শুরু হবে সে সময় আমার ছোট বোনের কাছে আমি প্রশ্ন করলাম ড্রপ আউটের বিষয়টি, ঝরে পড়ার বিষয়টি নিয়ে। ওরা বলল যে স্কুল ফিডিং প্রবর্তিত হওয়ার পরে এখন গ্রামে, সে প্রত্যন্ত, খুলনার একটি প্রত্যন্ত গ্রামে চাকরি করে, প্রাইমারি স্কুলের শিক্ষক। সে আমাকে বলল আমি ক্লাস 1-এ 133 জন বাচ্চাকে ভর্তি করিয়েছি সেই স্কুলটাতে, ক্লাস 5 পর্যন্ত যখন উঠেছে 121 জন। তাহলে ড্রপ আউটের হারটা কত সেটা খেয়াল করার মতো। আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল রেখে যে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পেরেছি এবং পাচ্ছি, তার কয়েকটা নজির আমি দিতে চাই। সরকারি বাংলা কলেজে এখন শিক্ষার্থীর সংখ্যা 32,000। যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল 250 জন। জনসংখ্যা বেড়েছে, কিন্তু 32,000 এই যে শিক্ষার্থী প্রতি বছর ভর্তি হচ্ছে, সরকার কিন্তু সব সরকারি কলেজে এমনকি বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছে। তারপরও ওই যে আগে বললাম কিছু লোক আছে শখের বশে নতুন জামা গায়ে দিতে হয়, সে কারণে ইংরেজি মিডিয়াম শিক্ষা ব্যবস্থা
তারপরে দেখা যায় তারা কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাবর্তিত হচ্ছে এবং শেষ পর্যন্ত মাকে মাই বলছে। স্যার মাকে মা বলাটা কিন্তু আমরা বাসা থেকে শিখি, বাবা মার কাছ থেকে শিখি, সেখান এটা কিন্তু থেকে- শিক্ষা আমাদেরকে দিচ্ছে না। শিক্ষা- আমরা কিন্তু স্কুলে গিয়ে মানে শিখছি না যে মা বলাটা বা বাবা বলাটা। কোথায় ঘাটতি সেটা বলি। আমার মেয়ে 5 বছর বয়স, সে ডরিমন দেখে জি এবং সে বাংলার চাইতে, আমি বাংলার শিক্ষক, আমার সঙ্গে হিন্দিতে কথা বলতে বেশি পছন্দ করে। তাহলে আমি ঘোড়ার পিঠে চেপে বসলাম, ঘোড়াকে সামনে এগিয়ে যাওয়ার জন্য পিছনে চাবুক দিচ্ছি, আবার লাগাম টেনে ধরছি। আমার চ্যানেলকে আমি বদলালাম না। আমার বাচ্চা হিন্দি দেখছে, কার্টুন দেখছে হিন্দি, আবার বলছি তুমি 100% বাংলা শিখো, বাংলা শিখো, জি বাংলা। জি জি আর অবশ্যই। একটা কথা যে এসেছে বাংলিশ শব্দটা যে ব্যবহার করা হয়েছে, জি। এবং সেটাও সম্ভবত চ্যানেলগুলোর কারণে। জি। কারণ এই ভাষায় কথা আমরা বাড়িতেও বলি না, বাবা মার স্কুলেও- সাথেও বলি না, জি। স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠানেই বলি না। জি। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে এই ভাষায় যখন কারা বলছে, এবং সেটা প্রচুর পরিমাণে যারা বলছে তারা কিন্তু তরুণ প্রজন্ম। জি হীরা ভাই, আপনার কাছে যদি এই সূত্র ধরেই যাই যে আপনি বলছিলেন যে ইংলিশ মিডিয়াম স্কুলে, আপনি কি মনে করেন ইংলিশ মিডিয়াম স্কুলে ব্যাংলিশ যেটা ওটা স্কুল শেখাচ্ছে? স্কুল শেখাচ্ছে। স্কুল শেখাচ্ছে মানে সব ব্যাংলিশ। কারণ আচ্ছা। হচ্ছে মানে বেসিক্যালি যে বাংলাদেশে যে কিন্ডারগার্টেন থেকে শুরু করে মানে স্কুলগুলো আছে, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত বা তারপরে, সেই স্কুলগুলোতে বাংলার কোনো চর্চাই হয় না। একটি শব্দ ওই বাচ্চারা স্কুলে গিয়ে বাংলায় বলে না। বলে না, জি। এটাই হচ্ছে তাদের প্র্যাকটিস, এটাই হচ্ছে তাদের মানে সিস্টেম। দর্শক, প্রাঞ্জল একটি আয়োজন চলছে, কিন্তু ছোট্ট একটি বিরতি না নিলেই না। আমরা ফিরে আসি ছোট্ট একটি বিরতি নিয়ে।